সুপ্রিম কোর্টের এখতিয়ার। মূল এলাকাভুক্ত ক্ষমতা। কেন্দ্র এবং এক বা একাধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ বাঁধলে তখন সেটা মূল এলাকাভুক্ত ক্ষমতার মধ্যে পড়ছে। দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ বাঁধলে তখন সেটা মূল এলাকাভুক্ত ক্ষমতা। লেখ জারি করার ক্ষমতা। আগে বলেছিলাম যে মৌলিক অধিকার খর্ব হলে তখন লেখ জারি করার ক্ষমতা কাজে লাগায় বা লেখ জারি করার ক্ষমতা তখন প্রয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট। সেটা 32 নম্বর ধারায় আছে। আর 226 নম্বর ধারায় সেই একই ক্ষমতা হাইকোর্ট ভোগ করে। এই দুটো এখতিয়ারই খুব দরকার পরীক্ষার পার্সপেক্টিভে। হাইকোর্ট। প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্টের স্থাপনের কথা বলা হয়েছে 214 নম্বর ধারায়। যদিও ধারাটা আসে না সেভাবে। হাইকোর্টের বিচারপতি হতে গেলে যে যোগ্যতা, ভারতবর্ষের নাগরিক, ভারতের যে কোনো অঞ্চলের বিচার বিভাগীয় অফিসে 10 বছর পদে থাকতে হবে। যে কোনো হাইকোর্টে অন্তত 10 বছর টানা অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। কার্যকাল। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেটা ছিল 65 বছর, হাইকোর্টের ক্ষেত্রে সেটা 62 বছর। পদত্যাগপত্র কিন্তু রাষ্ট্রপতিকে উদ্দেশ্যে করে যায়। এখতিয়ারগুলো দেখবে। বিচার ব্যবস্থা যেমন হচ্ছে উত্তরপ্রদেশের, সেটার আদালতের নাম হচ্ছে এলাহাবাদ। তামিলনাড়ু পুদুচেরি, সেটা মাদ্রাজ হাইকোর্ট, আসন হচ্ছে চেন্নাই। প্রশ্ন আসে কলকাতা হাইকোর্ট থেকে। গুয়াহাটি হাইকোর্টে খেয়াল রাখবে, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, প্রায় 4টে স্টেটকে কভার করছে কিন্তু গুয়াহাটি হাইকোর্ট। এর আসন আছে গুয়াহাটিতে। কলকাতাটা খেয়াল রাখবে, কলকাতা থেকে প্রশ্ন হয় যে আন্দামান নিকোবরের যে হাইকোর্ট সেটা কোথায়? উত্তর হচ্ছে কলকাতা আর পশ্চিমবঙ্গ। বেশ, এখান থেকে এটুকুই। লাক্ষাদ্বীপের যে হাইকোর্ট যার আন্ডার পড়ছে সেটা কেরালা হাইকোর্টের। পুদুচেরি পড়ছে মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে। আর আন্দামান নিকোবর পড়ছে কলকাতা হাইকোর্ট আন্ডারে। অধস্তন কোর্ট থেকে সেই রকম কিছু প্রশ্ন আসে না, তবে ফ্যামিলি কোর্ট থেকে প্রশ্ন আসে। তা কী ধরনের কাজ ফ্যামিলি কোর্ট করে সেখানে দেওয়া আছে। এবার স্ক্রিনশটটা নিয়ে পড়ে নিতে পারো একটুখানি। তাছাড়া এটা অ্যাভয়েড করতেও পারো, কোনো অসুবিধা কিছু নেই। লোক আদালত, এটা একটু দেখে নিতে পারো। রাজ্যপাল হচ্ছে শাসনতান্ত্রিক প্রধান, মানে দে জিওর সভারিন যেটা বলা হয়। আর ডি ফ্যাক্টো হচ্ছে মুখ্যমন্ত্রী। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন সি রাজাগোপালাচারী। প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু। বর্তমান রাজ্যপালের নামটা খেয়াল রাখবে অবশ্যই। যোগ্যতা কি? ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে ওই রাজ্যের শীর্ষ বিচারপতি। মেয়াদ, বেতন। রাষ্ট্রপতি যতদিন সন্তুষ্ট থাকবেন ততদিনই রাজ্যপাল তার পদাসীন থাকবেন। তার জন্য রাজ্যপালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। রাজ্যপাল কিন্তু স্বেচ্ছাধীন কিছু ক্ষমতা ভোগ করেন, যেটা রাষ্ট্রপতি ভোগ করেন না, খেয়াল রাখবে। রাজ্যপালের একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। সেটা প্রবর্তনের সুপারিশ কিন্তু রাজ্যপাল করতে পারেন। তাকে রাষ্ট্রপতির এজেন্ট সেই হিসাবে বলা হয়। রাজ্যপাল 1/6 সদস্য মনোনীত করেন। একটা ধারা হয়তো আমি বলতে ভুলে গেছি, 143 নম্বর ধারা রাষ্ট্রপতির ক্ষেত্রে, যে রাষ্ট্রপতি 143 নম্বর ধারা বলে যদি কোনো সংসদ
সংবিধান বিষয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হন তখন সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন। মুখ্যমন্ত্রী 164 নম্বর ধারা বলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিয়োগ করছে। এই ধারাগুলো খেয়াল রাখবে, ধারাগুলো থেকে প্রশ্ন হচ্ছে বর্তমানে। মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার গঠন, দপ্তর বন্টন, মন্ত্রীদের পদচ্যুতি মুখ্যমন্ত্রীর নির্দেশই হয়ে থাকে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভা পদ থেকে বাধ্য হয়। 167 নম্বর ধারা, খুব ইম্পর্টেন্ট একটা ধারা, ভালোভাবে মনে রাখবে। এই ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও রাজ্য মন্ত্রিসভার মধ্যে প্রধান যোগসূত্র রক্ষা করেন। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সম্বলিত 7টি রাজ্য। বিধান পরিষদ আর বিধানসভা দুটোই আছে, এমন রাজ্যগুলো হলো জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। খুব রিসেন্ট ভোট হতে যাচ্ছে বিহারে, তাহলে বিহারটা তোমরা করতে পারো, মনে রাখতে পারো। উত্তরপ্রদেশও তাই, উত্তরপ্রদেশ মনে রাখতে পারো যে এখানে হয়তো প্রশ্ন দিতেই পারে যে নিম্নের কোনটি বা কোন রাজ্যটিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, তো অপশন দিয়ে দিতে পারে। রাজ্য বিধানসভা, এখানে প্রশ্ন হয় যে সিকিম, গোয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে 60-এর কম আসন থাকতে পারে, সেটা বিবেচ্য আর কি, বা এটা এক্সেমশন টু দিস রুল যে 500 জন সর্বাধিক আর ন্যূনতম 60 জন। তো সেখান থেকে এক্সেপশন হচ্ছে সিকিম, গোয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। রাজ্য বিধান পরিষদ, তেমন প্রশ্ন এখান থেকে আসে না, পড়া দরকার সেরকম নেই, পরীক্ষার আগে যেহেতু, তাই জন্য মাথা ভারী করে লাভ নেই বেশি। পঞ্চায়েতি রাজ, আচ্ছা এখানে তার আগে একটা পয়েন্ট বলে দিই। 1991 সালে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের আখ্যা দেওয়া হয়েছে, এটা কিন্তু পড়বে। পঞ্চায়েতি রাজের ধারাটা 243 থেকে 243 ও ধারায় পঞ্চায়েতি রাজ আছে, এখানে 243 নম্বর ধারাটাই দরকার বা প্রযোজ্য। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি পায়। বলবন্ত রায় মেহতা কমিটি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল রাজস্থানে, সালটা ছিল 1959, 2রা অক্টোবর। জেলার নাম ছিল রাজস্থানের নাগাউর জেলা। অশোক মেহতা কমিটি 1977 সাল, তা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার জন্য কিছু সুপারিশ করেছিল। পঞ্চায়েতে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে আর কি। গ্রাম সভাকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করা হয়েছে। পঞ্চায়েত ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা 3টে স্তর, সেই 3টে স্তর হলো গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে হচ্ছে জেলা পরিষদ। পৌরসভা, প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সৃষ্টি হয়েছিল মাদ্রাজে। মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় কোথায়? বৃহৎ শহরাঞ্চলে মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখা যায়। পঞ্চায়েতের মতো এখানেও মহিলাদের সংরক্ষণ 1/3 করা হয়েছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক, 3টি তালিকার কথা বলা হয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। বর্তমানে এই তালিকার বিষয়গুলি 100টার হয়তো 100টাই আছে, 100টার এদিক ওদিক থাকতে পারে, বর্তমান লিস্টেড দেখে যাবে তোমরা, বা আমি নোটসে অ্যাভেল করে দেবো।
কেন্দ্রীয় তালিকায় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো কি? প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, যুদ্ধ, শান্তি, নাগরিকত্ব, রেল, সড়ক, মুদ্রা, বৈদেশিক ঋণ, আরবিআই, ইউপিএসসি, ডাক ও তার ইত্যাদি। রাজ্য তালিকায় আছে আইন শৃঙ্খলা, পুলিশ, জনস্বাস্থ্য। তোমরা যে পুলিশ হতে যাচ্ছ সেই পুলিশ ব্যবস্থা কিন্তু পুরোপুরি রাজ্য তালিকার আন্ডারে। কৃষি, মৎস্য চাষ, কৃষি হইতে আয়ের ওপর কর, লটারি, বিদ্যুৎ কর ইত্যাদি। যুগ্ম তালিকায় আছে দেওয়ানি ও ফৌজদারি আইন, বিবাহ, বন, বন্যপ্রাণী সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও তার পরিবার পরিকল্পনা ইত্যাদি। তিনশো 12 নম্বর ধারায় আইএস ও আইপিএস আধিকারিকগণ রাজ্য প্রশাসনিক কার্য সম্পন্ন করার জন্য কেন্দ্র কর্তৃক নিযুক্ত হন। আন্তঃরাজ্য পরিষদের ধারাটা খেয়াল রাখবে, 263 নম্বর ধারা। 356 নম্বর ধারা অনুসারে শাসনতান্ত্রিক অচলাবস্থা, এটা আগেই বললাম আমি। বিভিন্ন সময়ে কেন্দ্র রাজ্য বা রাজ্য থেকে রাজ্য বিভিন্ন সমস্যা বা বিবাদ দেখা দিয়েছে। তো সেরকম কিছু বিবাদ এখানে আছে। সবথেকে খুব গুরুত্বপূর্ণ বিবাদ হচ্ছে কাবেরী জলবিরোধ। সেটা কতগুলো স্টেটের মধ্যে দেখো ছিল? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি। স্টেটের নামটা খেয়াল রাখবে, সব করার দরকার নেই, কাবেরিটা করবে এখান থেকে। জোনাল কাউন্সিল, জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কে নিযুক্ত হয়? রাষ্ট্রপতি। 262 নম্বর ধারায় কি আছে? নদীর জলবন্টন সংক্রান্ত সমস্যা সমাধান। পিএসসির কোশ্চেনে কিন্তু পছন্দের এটা কোশ্চেন। 263 নম্বর ধারায় আছে আন্তঃরাজ্য পরিষদ। এটা খুব বিখ্যাত কমিশন হচ্ছে সরকারিয়া কমিশন। তা কী জন্য গঠিত হয়েছিল? সালটা ছিল আরও 1983 সালে। সরকারিয়া কমিশনের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও বোলস্টার্ট করা বা শক্তিশালী করা। পুঞ্চি কমিশন সেম, কেন্দ্র রাজ্য সম্পর্কর ওপর। এবার আসছি সাংবিধানিক সংস্থা বিভিন্ন রকমের। দেখো, নির্বাচন কমিশন, ইউপিএসসি, এসপিএসসি, অর্থ কমিশন, এসসিদের জন্য জাতীয় কমিশন, এসটির জন্য জাতীয় কমিশন, ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ অফিস, C&AG। এগুলো সবই কিন্তু সাংবিধানিক সংস্থা। ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের অ্যাডভোকেট জেনারেল, এগুলো বাদ পড়ে গেছিলো। ইউপিএসসি ধারাগুলো খেয়াল রাখবে। ইউপিএসসি 315 থেকে 323। গঠন ও কার্যকালে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। 65 বছর পর্যন্ত বা 6 বছর পদে আসীন থাকেন। আর কিন্তু তবে রাজ্য কমিশনের সদস্যরা 62 বছর পর্যন্ত আসীন থাকে। নির্বাচন কমিশন, 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রাবধান আছে। তৈরি হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি। বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার, 2 জন নির্বাচন কমিশনার আছে। এরা প্রত্যেকেই রাষ্ট্রপতি কর্তৃক 6 বছরের জন্য বা 65 বছরের বয়স পর্যন্ত পদে নিযুক্ত হয়। জাতীয় দলের যোগ্যতামান, এই পার্টটা একটু দেখে রাখবে। জাতীয় দল হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো মিট করতে হয় সেগুলো দেওয়া আছে। দলটিকে, যে দল হতে চায় সেই দলটিকে সাম্প্রতিক নির্বাচনে লোকসভায় অন্তত 2% আসন বা 11টি আসন জিততে হবে। 3টি পৃথক রাজ্য থেকে, 4টি বা বেশি রাজ্য থেকে বৈধ ভোটের অন্তত 6% জিততে হবে। অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের স্বীকৃতি পেতে হবে। একটা পেজ নেই, তবে মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর এসসি এসটি যে কমিশন আছে সেই কমিশনটা বাদ পড়ে গেছে একটা পেজ। তা সেখান থেকে অ্যাটর্নি জেনারেলের যে ধারাটা খেয়াল রাখবে, 76 নম্বর ধারা, 78 নম্বর ধারা। আর এসসি এসটি কমিশনের ধারাটা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে ওখান থেকে।
সেরকম কিছু নেই। আর অ্যাটর্নি জেনারেল যেটা হয় সেটা পুরোপুরি রাষ্ট্রপতির ওপর নির্ভর করে। রাষ্ট্রপতির তার বেতন থেকে শুরু করে তার যে কার্যকালের মেয়াদ সেটা কিন্তু পুরোপুরি ডিটারমাইন করে রাষ্ট্রপতি। বিবিধ দেখো, 2005 সালে 15ই জুন পাস হয় এবং 2005-এর 12ই অক্টোবর পুনর্মাত্রায় বলবৎ হয়। সেটা হচ্ছে তথ্যের অধিকার আইন, RTI, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। খুব বিখ্যাত একটা অ্যাক্ট, স্বচ্ছতা আনার জন্য তৈরি হয়েছিল, আদৌ হয়নি কিছুই। ভারতের সংবিধানের মৌলিক কাঠামো 368। প্রথমেই আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছি যে কেশবানন্দ ভারতী মামলা, যেটা 1973 সালে হয়েছিল, সেখানে ব্যাখ্যা করা হয়েছিল বেসিক স্ট্রাকচারকে, যেটা কোনোভাবেই পাল্টানো যায় না সংবিধান সংশোধন করার মাধ্যমে। তা এই 368 নম্বর ধারা অনুযায়ী যে বেসিক স্ট্রাকচারটা আছে, 368 নম্বর, সরি ভুল বললাম, 368 নম্বর যে সংবিধান সংশোধনের ধারাটা আছে সেটা কিন্তু কোনো প্রভাব বেসিক স্ট্রাকচারের উপর নেই। তা সেই বেসিক স্ট্রাকচারটা কী, এখানে দেখো কম্পোনেন্টগুলো দিয়েছে একটা, তা এটা দেখলে দেখতে পারো জানার উদ্দেশ্যে। তাছাড়া এটা পরীক্ষার পাসপোর্টে সেরকম গুরুত্ব নেই, বা এখনও পর্যন্ত সেরকম পরীক্ষায় আমি দেখিনি, এগুলোকে গুরুত্ব নেই বলা ভুল হবে। সংবিধান সংশোধনীর একটা বিশেষ কিছু টপিক পয়েন্ট এখানে দেওয়া আছে, যে দাগানো আছে, তোমরা এটা করতে পারো, বা আমার যে নোটস দেওয়া আছে সেখানে আমি ডিটেলসে লিখিয়ে দিয়েছি, সেটা ফলো করবে। বেশ, আপাতত এটুকুই। আর জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 নম্বর ধারা, যেটা বর্তমানে কোনো নন এক্সিস্টেন্ট হয়ে গেছে 2019 সালের পর থেকে। তবু দেখে রাখতে পারো যে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কত নম্বর ধারায় দেওয়া হতো, সেটা দেখবে। বেশ, আপাতত পলিটি কোশ্চেনটা এখানেই শেষ হচ্ছে, পলিটি সাজেস্টিভটা। আশা করি এখান থেকে পলিটির কোশ্চেন হলে তোমাদের উদ্ধার হয়ে যাবে, দেখা যাক। বেশ, পরবর্তী দিনে আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে হাজির হব।